মা, এই গোলাপ ফুলের মতো আমার ভালোবাসাও তোমার জন্য ফুটে উঠেছে। সকালে বাগানে পানি দিচ্ছিলাম। গোলাপ গাছে নতুন কুঁড়ি এসেছে। একটা লাল গোলাপ সবেমাত্র ফুটেছে। ছেলে অফিস যাওয়ার আগে বাগানে এলো। মা, দেখো কি সুন্দর গোলাপ। হ্যাঁ মা, আজ সকালেই ফুটেছে। সে ফুলটা ছিঁড়ে আমার দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য উস্তে। হাসতে নিলাম। ধন্যবাদ গো। কিন্তু মা, এই ফুল দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে কি? কি উদ্দেশ্য? ছেলে আমার কাছে এসে দাঁড়াল। এই গোলাপের মতোই আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা ফুটেছে। গত কয়েক মাস ধরে এই অনুভূতি আমার মনে কুঁড়ির মতো বেড়ে উঠছিল। আজ সকালে এই ফুল দেখে বুঝলাম আমার ভালোবাসাও পূর্ণতা পেয়েছে। পানির পাত্র আমার হাত থেকে ছিটকে পড়ল। তুই কি বলছিস? আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই। উস্তে। গোলাপের কাঁটা আমার হাতে দ্বিধা। কিন্তু সেই ব্যথার চেয়ে ছেলের কথার ব্যথা বেশি অনুভব করলাম। এই বাগানে যেমন নানা রঙের ফুল ফোটে, তেমনি আমাদের জীবনেও নতুন রঙের ভালোবাসা ফুটুক। মাগো, তুই কি পাগল? হ্যাঁ মা, তোমার ভালোবাসায় আমি পাগল। এই গোলাপের মতো আমার প্রেমও সুগন্ধ ছড়াক তোমার জীবনে। বাগানের মাটি আমার পায়ের নিচে নরম লাগছিল, কিন্তু মনটা শক্ত হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তপন সেন। বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তন্ময় আর স্মিতা। তন্ময় 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। স্মিতা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আজ থেকে 3 মাস আগের ঘটনা আমার জীবনে এক অদ্ভুত রহস্যের জন্ম দিয়েছে। সেদিন সকালে তন্ময় যখন আমাকে গোলাপ ফুল দিয়ে সেই কথাগুলো বলেছিল, আমি ভেবেছিলাম ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তারপর যা ঘটল তা আমার কল্পনাকেও হার মানাল। মা,
তুমি কি জানো এই গোলাপ ফুলের আসল রহস্য? তন্ময় হঠাৎ করে বলল, কি রহস্য? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তন্ময় আস্তে আস্তে গোলাপের পাপড়িগুলো আলাদা করতে লাগল। একটা, দুইটা, তিনটা, আর তারপর পঞ্চম পাপড়িটা আলাদা করতেই ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বের হয়ে এলো। এটা কি? আমি হাত বাড়িয়ে কাগজটা নিলাম। কাগজে ছোট্ট করে লেখা ছিল, যদি তুমি আসল সত্য জানতে চাও তাহলে বাগানের পুরনো আম গাছের নিচে খোঁজো। আমার হাত কাঁপাতে লাগল। তন্ময়, এটা তুই লিখেছিস? না মা, আমি এই কাগজের কিছুই জানি না। আমি শুধু জানি যে আজ সকালে ঘুম থেকে উঠে আমার মনে হয়েছে তোমাকে এই গোলাপটা দিতে হবে, আর সেই সাথে যে কথাগুলো বলেছে সেগুলো আমার মুখ থেকে আপনা আপনি বের হয়েছে। কি? আমি তন্ময়ের মুখের দিকে তাকালাম। ছেলের চোখে কোনো মিথ্যার ছাপ নেই। তাহলে এই রহস্যটা কি? দুপুরবেলা যখন তপন অফিস থেকে ফিরল, আমি সব ঘটনা তাকে বললাম। তপন প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু যখন আমি কাগজটা তার হাতে দিলাম তার মুখের হাসি উধাও হয়ে গেল। মাধুরী, এই হাতের লেখা? তপন কাগজটা আরো কাছে নিয়ে দেখল। এটা তো আমার মায়ের হাতের লেখা। আমার রক্ত জমে গেল। তপনের মা মারা গেছেন 5 বছর আগে। তুমি নিশ্চিত? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। 100% নিশ্চিত। আমার মা যেভাবে জোয়ারক লিখতেন হুবহু সেইভাবে লেখা। সন্ধেবেলা আমরা সবাই মিলে বাগানে গেলাম। পুরনো আম গাছটা আমাদের বাড়ির একদম পেছনে। গাছটার বয়স প্রায় 50 বছর। তপনের দাদা এটা লাগিয়েছিলেন। এখানে খুঁতে হবে নাকি? স্মিতা জিজ্ঞেস করল। তপন মাটিতে হাত দিয়ে খোঁজাখুঁজি করতে লাগল। হঠাৎ একটা শক্ত জিনিস হাতে পড়ল। এটা কি? তপন মাটি সরিয়ে দেখল একটা ছোট্ট ধাতুর বাক্স। বাক্সটা খোলার জন্য একটা বিশেষ ধরনের চাবি লাগে। এই চাবি কোথায় পাব? আমি ভাবলাম। তন্ময় হঠাৎ বলল, মা, তোমার গলার লকেটটা একবার দেখো তো। আমি আমার গলার লকেটটা খুলে দেখলাম। লকেটের পেছনে একটা ছোট্ট চাবি লাগানো ছিল, যেটা আমি আগে কখনো খেয়াল করিনি। লকেটের চাবি দিয়ে বাক্সটা খুলতেই ভিতর থেকে বেরোলো একটা পুরনো ডায়েরি আর কিছু ছবি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার প্রিয় পুত্রবধূ মাধুরীর জন্য। তপনের মায়ের লেখা। আমি ডায়েরি খুলে পড়তে লাগলাম। মাধুরী, যদি তুমি এই ডায়েরি পড়ছ তাহলে বুঝতে হবে যে আমি আর বেঁচে নেই, কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি 3য় প্রজন্মে একজন করে এই ক্ষমতা পায়। তুমি হলে সেই বিশেষ ব্যক্তি। তোমার মধ্যে ভবিষ্যৎ দেখার শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা চিন্তিত থাকো। আজ তন্ময় তোমাকে যে কথা বলেছে সেগুলো আসলে তোমার অবচেতন মনের ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তোমার মন জানে যে আগামী কয়েক মাসে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, কিন্তু চিন্তা করো না, যা ঘটতে যাচ্ছে তা তোমার জন্য ভালো। আমি পরের পাতা উল্টালাম। মাধুরী, তুমি গর্ভবতী হতে যাচ্ছ, 3য় সন্তান, কিন্তু এই খবরটা তুমি এখনও জানো না। আগামী সপ্তাহে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হবে। এই সন্তান হবে খুবই বিশেষ, তার মধ্যেও আমাদের পারিবারিক শক্তি থাকবে। তাই তন্ময় তোমাকে ভালোবাসার কথা বলেছে।
আসলে সে তার ভবিষ্যৎ ভাই বোনের জন্য মাতৃত্বের প্রতি তোমার ভালোবাসা অনুভব করছে। কি আমার হাত কাঁপাতে লাগল। এটা কি সম্ভব? পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করালাম। রিপোর্টে লেখা ছিল গর্ভকাল 4 সপ্তাহ। আমি স্তব্ধ হয়ে গেলাম। তপনের মায়ের কথা 100% সত্যি হয়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ডায়েরির পরবর্তী পাতায় আরও অদ্ভুত তথ্য লেখা ছিল। মাধুরী, তোমার এই নতুন সন্তান জন্মের সময় একটা বিশেষ চিহ্ন নিয়ে আসবে। তার বাম হাতের তালুতে একটা ছোট্ট তারার মতো দাগ থাকবে। এই চিহ্ন মানে হল যে সে আমাদের পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। তার মধ্যে ভবিষ্যৎ দেখার পাশাপাশি অতীত দেখার ক্ষমতা থাকবে। কিন্তু এই শক্তি সে পাবে 21 বছর বয়সে। ততদিন পর্যন্ত তাকে সাধারণ শিশুর মতোই বড় করতে হবে গো। আমি তপনকে সবকিছু জানালাম। তপন প্রথমে অবিশ্বাস করল, কিন্তু পরে মেনে নিল। 9 মাস পরে আমার সন্তান জন্মল, একটা মেয়ে। জন্মের সময় ডাক্তার তার বাম হাতের তালু দেখিয়ে বলল, দেখুন বাচ্চার হাতে একটা তারার মতো দাগ আছে। এটা খুবই বিরল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা মেয়ের নাম রাখলাম তারা। কিন্তু এখানেই আমার গল্প শেষ নয়। তারার জন্মের পর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। তারার 3 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, দাদিমা এসেছে। গিয়ে দাদিমা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তপনের মা তো আর নেই। তারা বাগানের দিকে আঙ্গুল দিয়ে দেখালো, ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে কি। আমি সেই দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। তারা, ওখানে তো কেউ নেই গি। আছে মা, দাদিমা বলছে তোমাকে কিছু জরুরি কথা বলতে হবে গি। আমি ভাবলাম মেয়ের কল্পনা, কিন্তু তারপর দিন আবার একই ঘটনা। তারা বলল, দাদিমা বলেছে তুমি আম গাছের নিচে আরেকটা বাক্স পাবে, ওটা খোলো। আমি আম গাছের নিচে গিয়ে খুঁজলাম। সত্যিই আরেকটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল তপনের মায়ের আরেকটা চিঠি। মাধুরী, যদি তারা তোমাকে এই চিঠির কথা বলে থাকে, তাহলে বুঝতে হবে যে তার শক্তি সময়ের আগেই জেগে উঠেছে। এটা খুবই বিরল। সাধারণত এই শক্তি 21 বছর বয়সে জাগে, কিন্তু তারা ব্যতিক্রম। আমি তারার সাথে যোগাযোগ করতে পারি, কারণ সে আমাকে দেখতে পায়। আত্মিক জগতের সাথে তার সংযোগ আছে। কিন্তু তুমি একটা বিষয়ে সাবধান থেকো, তারার এই শক্তি যেন কেউ ভুলভাবে ব্যবহার না করে। অনেক মানুষ এমন শক্তির জন্য লালাত থাকে, তাই তারার এই ক্ষমতার কথা কারো কাছে বলো না, এমনকি তন্ময় আর স্মিতার কাছেও নাগি। আমি চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেললাম। তারার 5 বছর বয়সে আরেকটা ঘটনা ঘটল। একদিন সে আমাকে বলল, মা, আগামীকাল বাবার একটা দুর্ঘটনা হবে, কিন্তু চিন্তা করো না, খুব বেশি আঘাত লাগবে নাগি। আমি ভয় পেয়ে গেলাম। কীরকম দুর্ঘটনা? বাবা অফিস থেকে ফেরার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেবে, কিন্তু বাবা ঠিক সময় সরে যাবে, তাই শুধু পায়ে লাগবে গি। পরের দিন তপন অফিস থেকে ফেরার সময় সত্যিই একটা গাড়ি এসে ধাক্কা দিল, কিন্তু তপন ঠিক সময় সরে গেল, তাই শুধু পায়ে হালকা আঘাত লাগল। আমি তারার ক্ষমতায় আরও বিশ্বাস করতে লাগলাম। তারার 7 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি অতীতেও দেখতে পারি। কিভাবে? আমি দেখতে পাচ্ছি যে দাদামশাই কিভাবে এই আম গাছটা লাগিয়েছিল, আর আমি এটাও দেখতে পাচ্ছি যে দাদিমা কেন এইসব চিঠি লিখেছিল। কেন লিখেছিল? দাদিমা জানতেন যে তার মৃত্যুর পর আমাদের পরিবারের রহস্য হারিয়ে যেতে পারে, তাই তিনি সব কিছু লিখে রেখে গেছেন গি। তারা আরও বলল, মা, আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। এই বাড়িতে একটা গুপ্তধন আছে গি। গুপ্তধন? হ্যাঁ, দাদামশাই একটা টিনের বাক্সে অনেক সোনার গহনা আর টাকা লুকিয়ে রেখেছিল। সেটা আছে তোমাদের বেডরুমের মেঝের নিচে গি। আমি আর তপন সেদিনই বেডরুমের মেঝে খোঁড়াখুড়ি করলাম। সত্যিই একটা টিনের বাক্স পেলাম। ভিতরে অনেক সোনার গহনা আর পুরনো টাকা। এই ঘটনার পর আমি বুঝলাম যে তারার ক্ষমতা শুধু ভবিষ্যৎ বা অতীত দেখা নয়, সে আত্মিক জগতের সাথেও যোগাযোগ করতে পারে। তারার 8 বছর বয়সে একদিন সে খুব চিন্তিত হয়ে আমার কাছে এলো। মা, আমি একটা খারাপ জিনিস দেখেছি। কি দেখেছিস? আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় আগুন লাগবে, অনেক বাড়িঘর পুড়ে যাবে গি। কোন দিন? তারা বলল একটা নির্দিষ্ট তারিখ। আমি সেই তারিখের দিন ফায়ার সার্ভিসে ফোন করে জানালাম যে আমাদের এলাকায় আগুনের ঝুঁকি আছে। তারা এসে চেক করে দেখল একটা তারের গোলমালের কারণে সত্যিই আগুনের ঝুঁকি ছিল। তারা সেটা ঠিক করে দিল।
আর সেই দিন কোনো আগুনের ঘটনা ঘটেনি। তারার 9 বছর বয়সে সে আমাকে বলল, মা, দাদিমা বলেছে আমার আরেকটা বিশেষ কাজ আছে। কি কাজ? আমি মানুষের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পারি কি? কিভাবে? আমি শুধু সেই জিনিসের ছবি দেখলেই বলে দিতে পারি সেটা কোথায় আছে কি। কয়েকদিন পরেই এই ক্ষমতার পরীক্ষা হলো। আমাদের প্রতিবেশী মিসেস শর্মা এসে বলল তার সোনার কানের দুল হারিয়ে গেছে। পাড়া তার হাত ধরে বলল, আন্টি, আপনার কানের দুল আছে রান্নাঘরের চুলার নিচে গি। মিসেস শর্মা গিয়ে দেখো, সত্যি দুলটা চুলার নিচে পড়ে আছে। এরপর থেকে এলাকার অনেক মানুষ তাদের হারানো জিনিস খোঁজার জন্য তারার কাছে আসতে লাগল। তারার 10 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, আমি আর দাদিমাকে দেখতে পাচ্ছি না। কেন? দাদিমা বলেছে তার কাজ শেষ, আমি এখন নিজেই সবকিছু সামলাতে পারি। ওর কোনো বার্তা দিয়েছে? হ্যাঁ, দাদিমা বলেছে যে আমি যখন 18 বছর বয়সে পা দেব তখন আমার ক্ষমতা আরও বেড়ে যাবে, আর 21 বছর বয়সে আমি সময় ভ্রমণ করতে পারব। আমার মাথা ঘুরে গেল। সময় ভ্রমণ? হ্যাঁ মা, আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারব, কিন্তু শুধু দেখার জন্য, কিছু পরিবর্তন করার জন্য নয়। তারার 11 বছর বয়সে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সে স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের স্কুলের নতুন শিক্ষিকা মিস রহমানের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? তার বাবা অসুস্থ, কিন্তু তিনি জানেন না, আর তার বাবা আগামী সপ্তাহে হার্ট অ্যাটাকে পড়বেন, কিন্তু যদি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে বেঁচে যাবেন। আমি দ্বিধায় পড়ে গেলাম, মিস রহমানকে একথা বলা উচিত কিনা। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন স্কুলে গিয়ে মিস রহমানের সাথে কথা বললাম। মিস রহমান, আপনার বাবার স্বাস্থ্য কেমন? ভালো তো। কেন জিজ্ঞেস করছেন? একবার ডাক্তার দেখিয়ে নিন, আমার মনে হচ্ছে তার চেকআপ দরকার। মিস রহমান প্রথমে আমার কথায় কান দিলেন না, কিন্তু আমি জোর করে বোঝালাম। 3 দিন পরে মিস রহমান আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন। ডাক্তার বলেছে তার হার্টে ব্লকেজ ছিল, আরও দেরি হলে বিপদ হতো। তারার 12 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন মানুষের মনের কথাও শুনতে পারি। কি বলছিস? সত্যি মা, আমি বুঝতে পারি কে কি ভাবছে। এটা শুনে আমার ভয় লাগল, এত ক্ষমতা একটা মেয়ের মধ্যে। তারা আরও বলল, মা, চিন্তা করো না, আমি এই ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করব। দাদিমা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। তারার 13 বছর বয়সে একদিন তন্ময় আমার কাছে এসে বলল, মা, তারার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? কেন? আমি খেয়াল করেছি যে তারা অনেক কিছু আগে থেকেই জানে, আর সে যা বলে তা সব সত্যি হয়ে যায়। আমি তন্ময়কে কিছু বললাম না, কিন্তু বুঝলাম যে তারার ক্ষমতা আর গোপন রাখা যাবে না। সেদিন রাতে তারা আমার কাছে এসে বলল, মা, তন্ময় ভাইজা আমার ক্ষমতার কথা সন্দেহ করছে, কিন্তু তুমি তাকে কিছু বলো না, আমি নিজেই সামলাব। পরের দিন তারা তন্ময়কে বলল, ভাইজা, আপনি আগামীকাল পরীক্ষায় গণিতে 8-7 পাবেন। তন্ময় হেসে বলল, সত্যি? তুই কিভাবে জানিস? জানি তো, আর আপনার বন্ধু রাজু ভাইরা আপনাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। পরের দিন তন্ময় পরীক্ষায় সত্যিই গণিতে 8-7 পেল, আর তার বন্ধু রাজু তাকে একটা কলম উপহার দিল। তন্ময় অবাক হয়ে তারার কাছে এলো। তারা, তুই সত্যিই ভবিষ্যৎ দেখতে পারিস? তারা মাথা নাড়ল। হ্যাঁ ভাইজান, কিন্তু এটা আমাদের পরিবারের গোপন বিষয়, কারো কাছে বলবেন না। তন্ময় কথা দিল। তারার 14 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় ভূমিকম্প হবে, কিন্তু চিন্তা করো না, কেউ মারা যাবে না। কবে হবে তারা? তারা একটা তারিখ বলল। সেই তারিখের দিন সত্যি ভূমিকম্প হলো, কিন্তু খুব বেশি ক্ষতি হলো না। তারার 15 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য মানুষদের স্বপ্ন দেখতে পারি।
মানে মানে হলো কেউ রাতে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন আমি দেখতে পারি। এই ক্ষমতা দিয়ে তারা অনেক মানুষের সমস্যার সমাধান করতে লাগলো। কারণ মানুষের স্বপ্নে অনেক সময় তাদের অবচেতন মনের চিন্তা প্রকাশ পায়। তারা ১৬ বছর বয়সে একটা বড় ঘটনা ঘটল। এলাকার একটা ছোট মেয়ে হারিয়ে গেল। সবাই খোঁজাখুঁজি করেও পেল না। তারা আমাকে বলল, মা, আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, সে বেঁচে আছে, এলাকার বাইরে একটা পুরনো বাড়িতে লুকিয়ে আছে গিয়ে। আমরা পুলিশকে জানালাম। পুলিশ তারার দেওয়া ঠিকানায় গিয়ে মেয়েটাকে খুঁজে পেল। এই ঘটনার পর তারার খ্যাতি ছড়িয়ে গেল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে তারার সাহায্য চাইতে লাগল। তারার ১৭ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য গ্রহের সাথেও যোগাযোগ করতে পারি। কি বলছিস মা? আমি দেখতে পাচ্ছি যে মহাকাশে অন্য প্রাণী আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে গিয়ে। আমি ভাবলাম এটা হয়তো তারার কল্পনা, কিন্তু কয়েকদিন পরে খবরের কাগজে দেখলাম যে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটা অজানা সংকেত পেয়েছে। তারার ১৮ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমার ক্ষমতা এখন পূর্ণতা পেয়েছে। আমি এখন পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ঘটনা দেখতে পারি। সত্যি? হ্যাঁ মা, আমি এখন জানি যে পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমি শুধু সেই সব ঘটনা পরিবর্তন করব যেগুলো মানুষের ক্ষতি করবে। তারার ১৯ বছর বয়সে একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ক্ষমতা দিয়ে মানুষের সেবা করব। কিভাবে? আমি একটা সংস্থা করব যেখানে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজা হবে, অপরাধীদের ধরা হবে আর প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দেওয়া হবে। তারার ২০ বছর বয়সে তার সংস্থা গড়ে উঠল। আশাক্রমে অনেক মানুষ এখানে কাজ করে। আর আজ তারার ২১তম জন্মদিন। আজ সকালে তারা আমার কাছে এসে বলল, মা, আজ আমি সময় ভ্রমণ করব। কোথায় যাবে? আমি অতীতে যাব, দাদিমার সাথে দেখা করব। তার কাছ থেকে আরও কিছু জানার আছে। কি জানা? আমার মতো ক্ষমতা সম্পন্ন আরও কেউ আছে কিনা পৃথিবীতে? যদি থাকে তাহলে আমরা মিলে আরও বড় কিছু করতে পারব। তারা আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব আর আমার ক্ষমতা দিয়ে পৃথিবীকে আরও ভালো করার চেষ্টা করব। আর ঠিক এই মুহূর্তে তারা চোখ বন্ধ করে ধ্যানে বসল। তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি দেখলাম তারার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার দৃশ্যমান হল। মা, আমি দাদিমার সাথে দেখা করেছি। তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন গো। কি বিষয়? পৃথিবীতে আমার মতো আরও ৭ জন আছে। তারা বিভিন্ন দেশে আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ পৃথিবীতে একটা বড় বিপদ আসছে। কি বিপদ? প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা ৮ জন মিলে সেই বিপদ ঠেকাতে পারব। তারা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে এখন পৃথিবী ভ্রমণ করতে হবে। বাকি ৭ জনকে খুঁজে বের করতে হবে গো। কতদিন লাগবে? ১ বছর। কিন্তু তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার সাথে মানসিকভাবে যোগাযোগ করব গো। আজ তারা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি সে ভালো আছে, কারণ মাঝে মাঝে তার কণ্ঠস্বর শুনতে পাই মনের মধ্যে। আর আজ তন্ময় যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে ছিল তার অবচেতন মনে, তারার জন্য মাতৃত্বের ভালোবাসার প্রকাশ। কারণ তন্ময় জানুক যে তারা একদিন বাড়ি ছেড়ে চলে যাবে পৃথিবীর মানুষের সেবা করতে। আর সেই গোলাপ ফুলের মধ্যেও লুকানো ছিল আমাদের পারিবারিক ইতিহাসের সূত্র। এই হলো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় গল্প, যে গল্পের শুরু হয়েছিল একটা গোলাপ ফুল দিয়ে আর শেষ হলো একটা অসাধারণ মেয়ের বিশ্বযাত্রা দিয়ে।
আর আমি আমি এখনও অপেক্ষা করে আছি তার আর ফেরার জন্য, কারণ আমি জানি একদিন সে ফিরে আসবে, আরও বেশি ক্ষমতা নিয়ে, আরও বেশি অভিজ্ঞতা নিয়ে। আর তখন আমাদের পরিবারের এই রহস্যময় গল্পের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই গল্প হবে আরেক দিনের জন্য। আজকের মতো এখানেই শেষ। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ, 20 ফ্লোর বিজনেস টাওয়ার। কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কি সোহেল? কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন।
জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকার ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিনান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 কোটি টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গো। অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নাই, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 কোটি টাকা। এই টাকা দিয়ে সে সব লোন শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিন, করিম মামার লোন শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিন। মিনার জন্য নতুন গয়না কিনুন, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিন। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায় প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলে না। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভুলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়। নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসো। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গো। সারা মাথা নায়।
আমি ভালো মানুষ হব বাবা গো। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসেন, হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজে, অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসো, তুমি কখনো বদলাও না, এখনও অন্যদের কথা ভাবো গো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের, তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের, সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি নেই। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল, তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না আগে। আমি তো তাই চাই বাবা গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখো কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো, সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েন। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম, আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসা, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার উজো। আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। কি অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যায়ে? স্বপ্নের শুরু, প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিক্রেতাদের, বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজান,
চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা। খাড়ের লোকটা উত্তর দিন। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা যাচ্ছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফোট ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিন। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সব সময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ 4। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকালো। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেনে গিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হোকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনে 10 টাকা। চা খেতে খেতে এসে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূরসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে 1-2বার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া বাড়ি, নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিক্সা ডাকো। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় ওঠে। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু, গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামে। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুললে এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ?
সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে কুল। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম, কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা, অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে খুব। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়াল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামা। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে, তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল, হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বটলোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। ও, আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার এসএসসি পাস, জিপিএ অর্ধচতুর। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া। না এসো, মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। খুশি হয়ে গেল সোহেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 7,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধে 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠে ভোর 5টায়, তৈরি হয়ে 6:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখেন সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি, অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সবকিছু দেখান। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্টেন্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে, তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত, ডাল, তরকারি খেল, 50 টাকা। সন্ধে অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল, 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বট কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ,
কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে, যখন কেউ ব্যবহার করে না তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধে ক্লাস আছে, মাসে 2000 টাকা লাগবে। সোহেল ভাবল, 2000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন সন্ধে 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, নিটসবোর্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে, বয়স হবে 20-র কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়, এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান, দেখেছি। কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গিয়ে। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার, উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বোধ করেছেন, মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যায় 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। কি? যা আছে দে, তাড়াতাড়ি করব গো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেটে নিন। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গো। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল, রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থাম। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে। হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই গো। কিন্তু সোহেল রাজি হল না। ঠিক আছে, বাড়ি যেতে পারব। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন, সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি?
করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে নাই। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, শেষ সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশের রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত, তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। কি করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলে। জেনারেল ডায়েরি পড়লেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকে। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না? না ভাই, আমার কাজে লাগছে না, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে ওঠে। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল, বসো। মনে একটু ভয় লাগছে। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আর আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার খুব। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব, আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিন। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিন। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহীন। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার,
নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন, সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না, কিন্তু আমার দোকান দূর, শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসে ঢেউরের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বল সোহেল। একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেক দিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারবো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল খমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে। কি? মিনা বলল, আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতনও। আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বট করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটকা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহস্র ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে, আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন,
আমার সোহেল সব ছেলে মিনাকে খুব ভালোবাসে, আমি জানি ও মিনাকে সুখে রাখবে। সোহেলের মা বললেন, বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে, বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। অষ্টম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাট প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল, 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস, মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। গো মা, জানি মাবো। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে। রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200, মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খান, কিন্তু সোহেল হাল ছাড়ল না। শেষ সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন, 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি, আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন, তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। কি? নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন, বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই, তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000-এ। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গীত। জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2 জায়গায় পার্ট টাইম কাজ খুঁজো। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আর একটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল। টিউশনে তার আয় বাড়ল 2,000 থেকে 3,500। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে, রাত 10টায় বাড়ি ফেরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়া।
রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেতে। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি। না সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু তুমি, আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আগে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 5,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাই। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 3,000 টাকা সোহেল একটা এনজিও থেকে সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গো। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেদের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি, আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো। তাকে নিয়োগ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনু, কোমল পানীয় কিনু, দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেলি মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিন, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, মেটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল। তার চিকিৎসার খরচ দিন। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল মেটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনালো। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল।
স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে, প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময় মতো বাজেটের মধ্যে বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে, গুড। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা। এই সে করিম মামার লেন শোধ করল, এমজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে 5,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত ও দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল, কখনো লাভ হতো, কখনো লস, কিন্তু সোহেল থেমে থাকত না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিন। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ, 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রজেক্ট শ্রদ্ধায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটা সারা, আর একটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে। চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখবি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতা শিখে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালায়। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব